ওং শান্তি। আজকের এই বিশেষ মন্থনে সকল রুহানি ভাই বোনদের অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, একটু কল্পনা করুন তো, ধরুন আপনার হাতে আপনার চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একদম চূড়ান্ত ক্ষমতা রয়েছে। হ্যাঁ, মানে আল্টিমেট পাওয়ার। ঠিক, কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি স্বেচ্ছায় একজন নির্ভরশীল শিশুর মতো আচরণ করা বেছে নিলেন। শুনতে একটা অদ্ভুত স্ববিরোধিতা বা প্যারাডক্স মনে হচ্ছে, তাই না? একদমই তাই। চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েও শিশুর মতো নির্ভর থাকা। রাইট। আর আমাদের হাতে থাকা আজকের সোর্স মেটেরিয়াল মানে ২২ মার্চ ২০২৬-এর প্রাতমুরলিটি ঠিক এই নির্দিষ্ট প্যারাডক্স বা স্ববিরোধিতা নিয়েই কথা বলছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখব কিভাবে এই আপাত স্ববিরোধিতাই আসলে আমাদের মেন্টাল রেজিলিয়েন্স তৈরির সবচেয়ে বড় চিট কোড। ওং শান্তি। খুব সুন্দরভাবে শুরু করলেন। আসলে আজকের এই টেক্সট বা মুরলিটিকে কেবল কিছু আধ্যাত্মিক উপদেশের তালিকা হিসেবে দেখলে কিন্তু একটু ভুল হবে। হ্যাঁ, এটা তার চেয়ে অনেক গভীর। অফকোর্স, এটি মূলত মানুষের সাইকোলজি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন। বলতে পারেন এটি একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্ট যা আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনের জটিলতা থেকে বেরিয়ে এসে আমরা নিজেদের অভ্যন্তরীণ স্থিতিকে এতটা শক্তিশালী করতে পারি যা চারপাশের পরিবেশের জন্য একটি জীবন্ত নিবারণ বা সমাধান হয়ে ওঠে। মানে আমরা কিভাবে বাইনের অজুহাত বা কারণ থেকে মুক্তি পেতে পারি। ঠিক, পরিস্থিতির দাসত্ব থেকে বেরিয়ে নিজেদের মনের ওপর পুনরায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা ওই লকাস অফ কন্ট্রোল স্থাপন করার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে আজকের এই পাঠে। তো চলুন এই লোকাস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুর ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। একজন সত্যিকারের মুক্তিদাতা হওয়ার প্রথম শর্ত হিসেবে আজকের সোর্স মেটেরিয়ালে আমাদের আধ্যাত্মিক পরিচয়ের দুটি দিকের মধ্যে এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। রাইট, সেই বালক এবং মালিকের ভারসাম্য। হ্যাঁ, একদিকে বলা হচ্ছে আমরা বালক, অন্যদিকে বলা হচ্ছে আমরা মালিক। ব্যাপারটা পরিষ্কার করতে আমি একটা উপমা ব্যবহার করতে চাই। ধরুন একজন রাজপুত্রের কথা ভাবুন। বেশ। সে যখন রাজার কোলে বসে থাকে তখন সে নিতান্তই এক নিষ্পাপ বালক। তার নিজের কোনো আলাদা দায়িত্ব নেই, কোনো অহংকার নেই, মানে সে শুধু চরম নির্ভরতায় বাবার স্নেহ উপভোগ করছে। একদম নির্ভর একটা অবস্থা। ঠিক, কিন্তু আবার সেই একই রাজপুত্র একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে সমগ্র রাজ্যের আর ওই খাজাঞ্চিখানার মালিক। আধ্যাত্মিক জীবনেও আমাদের এই দুটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার অনুভূতি একই সাথে ধারণ করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হল, এই দুটি বিপরীতমুখী চরিত্র আমরা একসাথে প্লে করব কিভাবে? আসলে এটাই এখানকার সবচেয়ে আকর্ষণীয় মেকানিজম। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই ভারসাম্যের কারণটা অত্যন্ত স্পষ্ট। আচ্ছা, সেটা কিভাবে? দেখুন, যদি কেউ শুধুমাত্র নিজেকে মালিক বা মাস্টার হিসেবে ভাবতে শুরু করে, তবে খুব দ্রুত তার মধ্যে রুহানি অহংকার বা স্পিরিচুয়াল ইগো জন্ম নিতে পারে। রাইট, মানে সে ভাবতে শুরু করে আমিও সব অর্জন করেছি। একদম। সে ভাবে আমার জ্ঞান অন্যদের চেয়ে বেশি, আমি চারপাশে সবকিছু নিয়ন্ত্রণ করছি। এই সূক্ষ্ম অহংকার আমাদের মনকে খুব রিজিড বা অনমনীয় করে তোলে। ফলে বাইরের কোনো আঘাত এলে আমরা সহজেই ভেঙে পড়ি। রাইট, ইগো থাকলে তো আঘাত লাগবেই। কিন্তু এর ঠিক বিপরীতে, যখন আমাদের মধ্যে ওই বালক হওয়ার অনুভূতি থাকে, অর্থাৎ আমার বাবা এবং বাবার তরফ থেকে আসা আমার বাচ্চা ডাকটি যখন আমাদের অবচেতনে কাজ করে, ওয়াও, হ্যাঁ, তখন তা এক অদ্ভুত সেন্স অফ সেফটি বা পরম নিরাপত্তার জন্ম দেয়। অর্থাৎ এই বালক অনুভূতিটাই আমাদের ওই মালিক হওয়ার ইগোর হাত থেকে রক্ষা করছে, তাই তো? একদম তাই। মালিকানার বোধ আমাদের আত্মবিশ্বাস দেয় ঠিকই, কিন্তু শিশুর মতো ওই সমর্পণের বোধ আমাদের সূক্ষ্ম অহংকার থেকে একটা বর্মের মতো রক্ষা করে। দারুণ একটা কনসেপ্ট। আমরা তখন বুঝতে পারি যে আমরা নিজের মনের অধিকারী ঠিকই, কিন্তু সেই অধিকার বা ক্ষমতার মূল উৎস আমি নিজে নই, বরং সেই পরম সত্তা। রাইট। এই দ্বৈত অনুভূতি আমাদের মস্তিষ্কের প্রতিরক্ষামূলক দেওয়ালগুলোকে নামিয়ে আনে, ফলে আমরা অনেক বেশি রিল্যাক্সড ফিল করি আর কি। কনসেপ্টটা শুনতে সত্যি দারুণ লাগছে, কিন্তু আমাকে এখানে আপনাকে একটু আটকাতে হবে। হ্যাঁ, বলুন। মানে আমরা যদি সত্যিই সর্বশক্তির মালিক হই আর একই সাথে বাবার আশ্রয়ে থাকা নিশ্চিন্ত বালক হই, তবে দৈনন্দিন জীবনের ছোট ছোট রূঢ় বাস্তবতায় আমরা এত দ্রুত ভেঙে পড়ি কেন? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন।
এই কারণ বা অজুহাতগুলো ছেড়ে দেওয়ার কথা শুনতে খুব মহান লাগে ঠিকই, কিন্তু এটা কি এক ধরনের টক্সিক পজিটিভিটি হয়ে যাচ্ছে না? টক্সিক পজিটিভিটি, আচ্ছা। ধরুন, অফিসের বস সত্যিই খুব খারাপ ব্যবহার করছেন, অথবা পরিবারের ভেতরের পরিবেশ সত্যিই অশান্ত। সেটা তো একটা চরম বাস্তব পরিস্থিতি, মানে একটা নিরেট কারণ। হ্যাঁ, পরিস্থিতি তো সত্যিই চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে আমি যদি এই বাস্তব কারণগুলোকে অস্বীকার করি, তবে তো আমি আসলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি। এতে আমার ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট কিভাবে হচ্ছে? আচ্ছা। মূল বিষয়টা কিন্তু বসের খারাপ আচরণকে অস্বীকার করা বা হাসি মুখে ওই টক্সিক পরিবেশ মেনে নেওয়া নয়। বিষয়টা হলো বসের ওই আচরণকে আপনার অভ্যন্তরীণ মানসিক স্থিরতা নিয়ন্ত্রণের চাবিকাঠি হতে না দেওয়া। বুঝতে পারছি। পরিস্থিতি হয়তো সত্যিই খারাপ, বসের ব্যবহার হয়তো সত্যিই অনুচিত, কিন্তু আমরা যখনই সেটিকে আমাদের স্থিতি নষ্ট হওয়ার কারণ হিসেবে দাঁড় করাই, মানে যখন বলি ওর জন্য আজ আমার দিনটা খারাপ গেল, তখন আমরা আসলে আমাদের সমস্ত পাওয়ার ওই পরিস্থিতির হাতে তুলে দিই। একদম ঠিক ধরেছেন। তার মানে আমি নিজেই নিজের রিমোট কন্ট্রোলটা বসের হাতে দিয়ে দিচ্ছি। ঠিক তাই। আমরা নিজেদের অজান্তেই ডিক্লেয়ার করে দিই যে আমার মনের শান্তি এখন ওই বাইরের মানুষটির মেজাজের উপর নির্ভরশীল। এর ফলে আমরা নিজেদের দাস বানিয়ে ফেলি, আমরা আর তখন মালিক থাকি না। রাইট, আমরা ভিকটিম হয়ে যাই। আর এই কারণে আজকের সোর্স মেটেরিয়ালে বাপদাদা এই কারণ নামক শব্দটিকে আমাদের কাছ থেকে উপহার বা আমানত হিসেবে চেয়ে নিয়েছেন। আমানত হিসাবে? হ্যাঁ, এর মনস্তাত্ত্বিক অর্থ হল একবার কোনো জিনিস যখন আমরা কাউকে আমানত হিসেবে দিয়ে দিই, তখন সেটার উপর আমাদের আর কোনো অধিকার থাকে না। একদম। একবার বাবাকে এই কারণ নামক শব্দটা দিয়ে দেওয়ার পর আমরা যদি পুনরায় মুখে আনি যে অমুক ঘটনার কারণে আমি রেগে গেছি, তার মানে হলো আমরা আমানতের খেয়ানত করছি। ওয়াও, আমানতের খেয়ানত শব্দটা বেশ কড়া। হ্যাঁ, কারণ আমাদের লক্ষ্য সমস্যার কারণ খোঁজা নয়, বরং সেই পরিস্থিতির নিবারণ বা সমাধান হয়ে ওঠা। যখন আমরা কারণ খুঁজি, আমাদের ব্রেন তখন ভিকটিম মোডে চলে যায়। আর যখন আমরা নিবারণ হওয়ার কথা ভাবি, তখন আমাদের ব্রেন প্রোঅ্যাক্টিভ বা সলিউশন ওরিয়েন্টেড হয়ে যায়। মানে একবার স্থির করার পর আবার যদি বলি ওর কারণে আমার রাগ হয়েছে, তার মানে আমি আবার সেই ভিকটিম মোডেই ফিরে যাচ্ছি। কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করা কি এতটা সহজ? প্র্যাকটিস তো করতেই হবে। মানে মুখে কিছু না বলে, তর্কে না জড়িয়ে কিভাবে আমরা শুধু উপস্থিতির মাধ্যমেই সমস্যার নিবারণ করতে পারি? আমি এটাকে একটা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির মেকানিজমের সাথে তুলনা করতে চাই। এসির মেকানিজম বেশ ইন্টারেস্টিং, বলুন শুনি। প্রচণ্ড গরমে যখন আমরা একটা এসি রুমে ঢুকি, এসি কিন্তু মুখে বলে না যে দেখো আমি এখন ঘর ঠান্ডা করছি। সে কারোর সাথে কোনো তর্ক করে না। রাইট, সে চুপচাপ নিজের কাজ করে। একদম। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, একটা এসি শুধু ঠান্ডা বাতাসই দেয় না। সে মূলত ঘরের ভেতরের গরম বাতাসটাকে টেনে বাইরে বের করে দেয়। হ্যাঁ, ঠিক। সে পরিবেশের তাপ বা ওই ফ্রিকশনটাকে শোষণ করে নেয়, আর ধীরে ধীরে গোটা ঘরের তাপমাত্রা বদলে যায়। আমাদের আধ্যাত্মিক উপস্থিতিও কি ঠিক এভাবেই কাজ করার কথা নয়? অসাধারণ একটা উপমা দিয়েছেন। এসির এই তাপ টেনে নেওয়ার বিষয়টা একদম নিখুঁত। সায়েন্স বা বিজ্ঞানের সাধন যেমন আমাদের স্পষ্টভাবে ঠান্ডা বা গরমের অনুভূতি দেয় কোনো বাক্য বয়া ছাড়াই, ঠিক তেমনি আমাদের সাইলেন্স পাওয়ার বা আধ্যাত্মিক শক্তির মেকানিজমও কাজ করে। মানে সাইলেন্স পাওয়ার দিয়ে আমরা পরিবেশ ঠান্ডা করতে পারি? একদম। স্নায়ুবিজ্ঞানের ভাষায় বললে মানুষের মস্তিষ্কে মিরর নিউরন থাকে, যা চারপাশের মানুষের আবেগ বা এনার্জি রিড করতে পারে। মিরর নিউরন? হ্যাঁ, যখন একজন অত্যন্ত ক্রুদ্ধ বা অশান্ত মানুষ এমন একজন ব্যক্তির সংস্পর্শে আসে যার ভেতরে স্থিতি সম্পূর্ণ শান্ত এবং স্থির, তখন ওই অশান্ত মানুষটির স্নায়ুতন্ত্র ধীরে ধীরে সেই স্থিরতার সাথে কো-রেগুলেট করতে শুরু করে। মানে আমাদের ভেতরের সাইলেন্স পাওয়ারটা তাদের মিরর নিউরনকে শান্ত হবার সংকেত দেয়? ঠিক তাই। তর্ক করে তো কাউকে চুপ করানো যায় না, সেটা আরও তাপ উৎপন্ন করে। কিন্তু আমাদের ওই ললাট ভাগের চমকপ্রদ নক্ষত্রের মতো অবিচল স্থিতি পরিবেশের তাপমাত্রা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এটা তো কোনো জাদুমন্ত্র নয়, এটা তো পুরোপুরি সাইকোলজিক্যাল একটা ব্যাপার। একদমই। এটি আধ্যাত্মিক শক্তির এক চরম বাস্তব প্রয়োগ। এটিই হল নীরবতার শক্তি বা সাইলেন্স পাওয়ারের আসল কাজ। বুঝতে পেরেছি। কিন্তু সমস্যা হলো, আমাদের এই আধ্যাত্মিক এসি তো অনেক সময় মাঝপথেই কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, তা তো হয়।
মানে আমরা হয়তো সকালে খুব ভালো স্থিতিতে থাকি, একদম স্থির, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বা একটু প্রেশার বাড়লেই আমাদের এই সাইলেন্সের স্থিতি আর নিরন্তর থাকে না। কেন এমন হয়? এর পেছনে সূক্ষ্ম বাধাটা আসলে কি? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আমাদের এই আধ্যাত্মিক এসি বন্ধ হওয়ার মূল বাধা হল অসীম বৈরাগ্য বৃত্তির অভাব এবং আমাদের ভেতরে খুব গভীরে লুকিয়ে থাকা সূক্ষ্ম দেহ অভিমান। সূক্ষ্ম দেহ অভিমান একটু বুঝিয়ে বলবেন? বিষয়টিকে একটু সমসাময়িক প্রেক্ষাপটে দেখা যাক। বর্তমানে আমাদের চারপাশের সুযোগ সুবিধা বা সাধন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তা তো বটে। ভালো স্মার্টফোন, শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক পরিবেশ, দ্রুত ইন্টারনেট আর সেই সাথে ডিজিটাল দুনিয়ায় মানুষের কাছ থেকে পাওয়া সম্মান বা প্রশংসা। আমি বুঝতে পারছি আপনি কোথায় যাচ্ছেন। বলুন তো। আমরা হয়তো স্থূল রাগ বা চিৎকার করে ঝগড়া করা ছেড়ে দিয়েছি। মানে ধরুন, আমরা হয়তো বাগানের ওপরের দিকের ঘাস বা আগাছাগুলো সুন্দর করে কেটে ফেলেছি, বাইরে থেকে দেখতে বাগানটা খুব সুন্দর আর শান্ত লাগছে। রাইট। কিন্তু শেকড় বা অহংকারের বীজ এখনও মাটির অনেক নিচে রয়ে গেছে। একদম ঠিক ধরেছেন। যখন হঠাৎ ইন্টারনেট চলে যায় বা খুব গরমে বিদ্যুৎ থাকে না, তখন মনের ভেতরে যে এক অদ্ভুত ছটপটানি বা বিরক্তি তৈরি হয়, অথবা কেউ যখন আমাদের কাজের খুব প্রশংসা করে, তখন ভেতরে যে একটা সূক্ষ্ম আনন্দ বা গর্ব হয়, সেটাই হলো সেই শেকড়, তাই তো? এক্স্যাক্টলি। আমরা বাইরে থেকে হয়তো অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু ভেতরে সেই সাধন বা সুযোগ সুবিধার প্রতি এক ধরনের নির্ভরশীলতা বা সূক্ষ্ম আসক্তি কোথাও না কোথাও রয়ে গেছে। আর এই আসক্তিটাই আমাদের স্থিতি নষ্ট করে দেয়। হ্যাঁ, অসীম বৈরাগ্য বৃত্তির অভাব মানেই হল এই সূক্ষ্ম মানসিক নির্ভরতা। আজকের সোর্স মেটেরিয়ালে এই প্রসঙ্গে পদ্ম ফুলের বা কমল পুষ্পের উদাহরণ দেওয়া হয়েছে। পদ্মফুলের উদাহরণটা তো আমরা বহুবার শুনেছি। কাদায় থাকে, জলে ভাসে, কিন্তু নির্লিপ্ত থাকে। এটা তো প্রায় একটা ক্লিশে হয়ে গেছে। এর মধ্যে নতুন ইনসাইট কি আছে? ক্লিশে মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। উদ্ভিদবিদ্যায় পদ্মপাতার এই নির্লিপ্ততাকে বলা হয় লোটাস এফেক্ট বা সুপার হাইড্রোফোবিসিটি। সুপার হাইড্রোফোবিসিটি। হ্যাঁ, পদ্মপাতার উপরিভাগে এমন কিছু মাইক্রো এবং ন্যানোস্ট্রাকচার থাকে যা জল বা কাদার অণুগুলোকে পাতার সাথে বন্ড বা যুক্ত হতেই দেয় না। জল পড়লে তা গড়িয়ে পড়ে যায়। ওয়াও, দারুণ একটা ফ্যাক্ট। আধ্যাত্মিক জীবনেও আমাদের ঠিক এই রকম একটি সাইকোলজিক্যাল ন্যানোস্ট্রাকচার তৈরি করতে হবে। আধুনিক সমস্ত সুযোগ সুবিধা, ইন্টারনেট, প্রশংসা, এমনকি অপমান সবকিছুই আমাদের ছুঁয়ে যাবে, কিন্তু আমাদের মনের সাথে কোনো বন্ড বা বন্ধন তৈরি করতে পারবে না। সাইকোলজিক্যাল ন্যানোস্ট্রাকচার মানে আমি স্মার্টফোন ব্যবহার করব, কিন্তু স্মার্টফোন যেন আমার মুড ব্যবহার না করে। একদম, খুব সুন্দর বলেছেন। আর এই আসক্তি থেকে মুক্তি পেতেই আজকের মুরলিতে সময়ের উপর নির্ভর না করার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা অনেকেই তো নিজেদের মনকে বোঝাই, ঠিক আছে এখন তো সবে শুরু, সময় থাকতে থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে যাব। এই জায়গাটিতেই সবচেয়ে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সময় আমাদের সৃষ্টি, সময় আমাদের শিক্ষক নয়। রাইট। আমরা যদি সময়ের অপেক্ষায় থাকি যে সময় এলে কোনো এক জাদু বলে আমরা সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে যাব, তবে সেই আশা করাটা বোকামি। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। একদমই না। সময়ের ওপর নির্ভর করলে শেষে আমাদের ওই টু লেট বা বড্ড দেরির বোর্ড দেখতে হবে। আমাদের নিজেদেরই উদ্যোগ নিয়ে এই অসীম বৈরাগ্যের মাধ্যমে সেই সূক্ষ্ম বীজগুলোকে এখনই ভস্ম করতে হবে। এই থিওরিগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে কি এটা আদৌ সম্ভব? সম্ভব তো বটেই। মানে এই অসীম বৈরাগ্য এবং নির্লিপ্ততার সবচেয়ে বাস্তব একটা প্রমাণের কথা আজকে সোর্স মেটেরিয়ালে উল্লেখ করা হয়েছে। শান্তিবনে কিছুদিন আগের সেই বিশাল সমাবেশের দৃশ্যটি। হ্যাঁ, সেই অদ্ভুত দৃশ্য। একটু ভাবুন তো, প্রায় 28,000 থেকে 29,000 রুহানি ভাইগণ সেখানে উপস্থিত। একসাথে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম যে কোনো লজিস্টিক্যাল দুঃস্বপ্ন হতে পারে। অবশ্যই। অনেকের হয়তো মেঝেতে বা ম্যাট্রেস পেতে ঘুমাতে হচ্ছে, খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, এমনকি এত ভিড়ে জলেরও সামান্য টানাটানি দেখা দিচ্ছে। হ্যাঁ, সাধারণ অবস্থায় এত বড় একটা জমায়েতে সামান্য অব্যবস্থাপনাতেই মানুষের ধৈর্যচ্যুতি ঘটে। রাইট, অভিযোগ শুরু হয়ে যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত শারীরিক কষ্ট আর সীমাবদ্ধতা সত্ত্বেও কারও মুখে কোনো অভিযোগ ছিল না। ঠিক এই জায়গাটিতেই আমরা গ্রুপ রেজিলিয়েন্স বা সামষ্টিক স্থিতিস্থাপকতার চূড়ান্ত রূপ দেখতে পাই। বাবা দাদা সূক্ষ্মবতন থেকে এই দৃশ্যটি দেখছিলেন। আচ্ছা।
এত হাজার হাজার বাচ্চার এই নিঃস্বার্থ ভালোবাসা আর কোনো বাহ্যিক কারণকে নিজেদের স্থিতির অন্তরায় হতে না দেওয়ার এই ক্ষমতা দেখে তিনি এতটাই স্নেহসিক্ত হয়েছিলেন যে তিনি চাইছিলেন আকাশ থেকে যেন লেপ আর তোষকের বর্ষা হয়। ওয়াও, লেপ তোষকের বর্ষা। হ্যাঁ, কিন্তু এই যে হাসি মুখে কোনো অভিযোগ ছাড়া সব কষ্ট সহ্য করা, এটি শুধু সহ্য করা নয়, এটি হলো আসল সহন শক্তি। যখন ভেতরের আনন্দ বাইরের শারীরিক অস্বস্তিকে পুরোপুরি ম্লান করে দেয়। এটাই তাহলে সেই সাইলেন্স পাওয়ারের বাস্তব প্রমাণ, যেখানে বাইরের কোনো পরিস্থিতি কারোর ভেতরের নিবারণ স্থিতিকে টলাতে পারেনি। একদম। আর এই প্রসঙ্গে টিচার্স ও মধুবন নিবাসী ভাইবোনদের জন্য যে বিশেষ হোমওয়ার্ক দেওয়া হয়েছে তার মনস্তাত্ত্বিক দিকটাও খুব ইন্টারেস্টিং। কি সেই হোমওয়ার্ক? তাদের ৬-৭ মাসের একটা বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছে। নম্বর ক্রমিক বা নম্বর ওয়াইজ নয়, বরং নম্বর 1 হতে হবে। এই উইন অ্যান্ড ওয়ান বা নম্বর 1 হওয়ার লক্ষ্যটার আসল অর্থ কি? এটা কি কোনো কম্পিটিশন বা ইঁদুর দৌড়? একেবারেই না, বরং এটি প্রতিযোগিতার ঠিক বিপরীত। এর অর্থ হল মানুষ যখন তাদের দেখবে তখন যেন তারা কোনো ব্যক্তির রূপ, গুণ বা অহংকার দেখতে না পায়। তাহলে কি দেখবে? তারা যেন ওই ভাই বা বোনের ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যক্তিত্বের আড়ালে থাকা স্বয়ং পরম সত্তা বা বাবাকে দেখতে পায়। বুঝতে পারছি। অর্থাৎ সেবার ক্ষেত্রে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলে কেবল সোর্সকে প্রত্যক্ষ করানো। আমাদের ইগো বা ওই আমি ভাবটা যখন সম্পূর্ণ 0 হয়ে যায়, তখনই আমরা প্রকৃত অর্থে 1 বা 1 নম্বরে পৌঁছাই। এটি অসীম বৈরাগ্যের চরম নিদর্শন। কিন্তু এই স্থিতিতে পৌঁছানো তো মুখের কথা নয়। মানুষের ব্রেন তো সবসময় নিজের আইডেন্টিটি খুঁজতে ব্যস্ত থাকে। ঠিক, আর এই স্তরে পৌঁছানোর জন্যই আজকের বিশেষ বরদানটি দেওয়া হয়েছে। কর্ম করা অবস্থায় কিভাবে আমরা কর্মের বন্ধন থেকে মুক্ত থাকতে পারি, তাই না? হ্যাঁ, আজকের বরদানটিতে বলা হয়েছে কর্ম করা অবস্থায় কর্মের বন্ধন থেকে মুক্ত থেকে সহজযোগী, শতযোগী হওয়া। রাইট। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের মস্তিষ্ক সেই কাজের ফলাফল, মানুষের মতামত বা পারিপার্শ্বিক চাপের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলে। হ্যাঁ, আর এটাই তো কর্মের বন্ধন। একদম। কিন্তু যিনি শতযোগী তিনি কাজ সম্পূর্ণ নিখুঁতভাবে করেন, কিন্তু তার মন ফলাফলের প্রতি ওই সাইকোলজিক্যাল ন্যানোস্ট্রাকচারের মতো নির্লিপ্ত থাকে। ওয়াও! ডিরেকশন পাওয়ার সাথে সাথেই তিনি শরীরের এবং কাজের চিন্তার ঊর্ধ্বে নিজেকে সম্পূর্ণ অশরীরী এবং বন্ধনমুক্ত স্তরে নিয়ে যেতে পারেন। ব্যাপারটা অনেকটা ল্যাপটপে কাজ করার পর এক ক্লিকে সব প্রোগ্রাম বন্ধ করে স্লিপ মোডে চলে যাওয়ার মতো, তাই না? হ্যাঁ, একদম পারফেক্ট তুলনা। আর আজকের স্লোগানটাও কিন্তু এই পুরো মেকানিজমের একটা সুন্দর সারমর্ম। স্লোগানে বলা হয়েছে, পড়তি বা উঠতি পরিস্থিতিতে, প্রশংসা বা অপমানে সর্বদা একরস স্থিতির শ্রেষ্ঠ আসনে বিরাজমান থাকাই হল আসল তপস্বীর লক্ষণ। ঠিক। এই একরস স্থিতি শব্দটা তো আমরা অনেক ব্যবহার করি, কিন্তু এর মনস্তাত্ত্বিক অর্থটা যদি একটু বলেন। একরস্থিতি মানে হলো আপনার ভেতরের ওই বায়োকেমিক্যাল রোলার কোস্টারটাকে থামিয়ে দেওয়া। বায়োকেমিক্যাল রোলার কোস্টার? হ্যাঁ, ধরুন কেউ প্রশংসা করলে আপনার মস্তিষ্কে ডোপামিন স্পাইক হচ্ছে, আবার কেউ অপমান করলে কর্টিসল বা স্ট্রেস হরমোন হু হু করে বেড়ে যাচ্ছে। এই যে চরম ওঠানামা, এটা বন্ধ হওয়াই হলো একরস্থিতি। মানে ইমোশনাল ফ্লাকচুয়েশন 0 হয়ে যাওয়া। একদম। বাইরে ঝড় উঠুক বা বসন্তের হাওয়া দিক, ভেতরের আবহাওয়ায় কোনো পরিবর্তন হবে না। আর এই স্থিতি বজায় রাখার জন্য একটা খুব শক্তিশালী টুলের কথা বলা হয়েছে, মায়াকে বা নেতিবাচকতাকে অসংখ্যবার হারানোর স্মৃতি। মানে পাস্ট মেমরি রিকল করা। হ্যাঁ, আমরা যখন মনে করি যে আমরা তো এর আগেও বহুবার এই ধরনের মানসিক বাধা বা মায়াকে পরাজিত করেছি, এই পরিস্থিতি তো আমাদের কাছে নতুন কিছু নয়। তখন সেই স্মৃতি আমাদের ভেতর থেকে নির্ভয় করে তোলে। রাইট। এটি এক ধরনের সাইকোলজিক্যাল ইমিউনাইজেশন বা মানসিক টিকাকরণ। এই আত্মবিশ্বাসী আমাদের ভিকটিম মোড থেকে বের করে সলিউশন মোডে নিয়ে যায়। সত্যি বলতে কি, আজকের এই বিশ্লেষণ আমাদের দৈনন্দিন জীবনের অনেকগুলো মানসিক ব্লকেজে আঘাত করেছে। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার ভিত্তিতে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। অবশ্যই বলুন। আজকের পর থেকে শুধু এটা ভাবলে চলবে না যে বাইরের পরিবেশ যেন আমাকে কোনোভাবে প্রভাবিত না করে বা আমার মুড খারাপ না করে, বরং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন করতে হবে।
কি সেই প্রশ্ন? আজ সারা দিনে আমি কতগুলো অশান্ত ঘরে বা টক্সিক পরিবেশে প্রবেশ করে আমার ভেতরের স্থিরতা আর ওই সাইলেন্স পাওয়ার দিয়ে সেখানকার পরিস্থিতি পুরোপুরি বদলে দিয়েছি। ওয়াও! আমি কি জীবনে শুধু একটি থার্মোমিটারের ভূমিকা পালন করছি, যা চুপচাপ পরিবেশের তাপমাত্রা মাপে আর রিডিং দেয় যে আজ খুব গরম বা আজ বড্ড অশান্তি? রাইট। নাকি আমি একটি থার্মোস্ট্যাট যা শুধু তাপমাত্রাই মাপে না, বরং নিজেই উদ্যোগ নিয়ে পুরো পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং চারপাশটা নিজের মতো শীতল ও শান্ত করে তোলে? চমৎকার একটি প্রশ্ন। থার্মোমিটার বনাম থার্মোস্ট্যাট, এই চিন্তার স্তরটি সত্যিই সম্পূর্ণ আলাদা। তাই না? এই ভাবনার সাথেই আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।